মায়ের মৃত্যুর সময় বাবা মায়ের পা ধরে ক্ষমা চেয়েও মায়ের ক্ষমা পাননি। আমার মা মৃত্যুর খুব নিকটে দাঁড়িয়ে আমার বাবাকে ক্ষমা করতে পারেননি। মায়ের বাবাকে ক্ষমা করতে না পারার কারণ হলো বাবার অপরাধের পরিমাণটা বড্ড বেশি ছিল। আমার মায়ের হৃদয়টাকে বাবা যন্ত্রণা দিয়ে শেষ করে দিয়েছে। তাই তো মা চেয়েও মৃত্যুর সময় বাবাকে ক্ষমা করতে পারেনি। বাবা সেদিন মায়ের পা জড়িয়ে হাউমাউ করে কান্না করছিল, বারবার বলেছিল, কাজলি, আমাকে ক্ষমা করে দাও। তুমি আমাকে ক্ষমা না করলে আল্লাহ যে আমাকে ক্ষমা করবে না। আমাকে ক্ষমা করে দাও মধু। সেদিন বাবার কান্নার শব্দে চারদিক ভারী হয়ে উঠছিল। বাবার কান্না সহ্য হয়নি মায়ের, তাই তো তার চোখ দিয়েও গড়িয়ে পানি পড়ছিল। মায়ের মুখ দিয়ে কথা বের হচ্ছিল না। তবুও মা কোনো মতোই বলে উঠল, আমার ক্ষমা তুমি পাবে না, কক্ষনো না। বাবা মায়ের এই কথা শুনে আরও কান্নায় ভেঙে পড়ল। বাবার এই কান্নারত মুখ দেখতে দেখতে আমার মা দুনিয়া থেকে বিদায় নিলেন। বাবা যখন বুঝতে পারলেন মা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, তখন তিনি আমাকে জড়িয়ে ধরে আহাজারি করে বললেন, শিমু, এটা কি হলো? তোর মা আমাকে ক্ষমা না করেই চলে গেল। ওরে শিমু, এখন আমার কি হবে? শিমুরে, তোর মা আমাকে ক্ষমা করলো না, আমাকে ক্ষমা করলো না, এখন আমার কি হবে? আমি নিজেকে বাবার থেকে সরিয়ে নিয়ে মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লাম। কান্নারত অবস্থায় বললাম, তোমার কি হবে বাবা? তোমার তো কিছুই হয়নি। যা হওয়ার আমার গেছে। আমার মা আমাকে একা ফেলে চলে গেছে। যা হারানোর আমার হারিয়েছে। তোমার তো কেউ হারায়নি। তোমার তো বউ সন্তান সবাই তো আছে। আমার কথা শুনে বাবা বোধহয় হতভম্ব হলেন। তার মুখ দিয়ে আর কোনো শব্দ বের হলো না। তিনি একদম নির্বাক হয়ে বসে রইলেন। আমার মায়ের মৃত্যু 2 দিন পেরিয়ে গেল। এর মাঝে সংসারে নিজের কর্তৃত্ব ফলাতে শুরু করে দিলেন আমার বাবা দ্বিতীয় স্ত্রী, অর্থাৎ আমার সৎমা। তিনি প্রথমেই আমার মায়ের ঘরটা দখলে নিলেন। ঘটনা এই অবধি থেমে গেলেও ঠিক ছিল, কিন্তু না, আমার সৎ মা ঘর থেকে আমার মায়ের সমস্ত স্মৃতি মুছে দিতে তার শখের জিনিসগুলো ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। এই বিষয়ে আমি প্রতিবাদ করতে গেলে তিনি আমার সাথে তর্ক করতে শুরু করলেন। আমি যথেষ্ট শান্ত ভাষায় বললাম, এটা আমার মায়ের বাড়ি, মায়ের সংসার। এখান থেকে আমার মায়ের কোনো জিনিস বাইরে ফেলা যাবে না। এখন আমি তোমার থেকে জানবো আমার কি করা লাগবে আর করা লাগবে না। আমার সৎমা কথাটি বেশ দাম্ভিকতার সাথে বললেন। আমিও কঠিন গলায় বলে উঠলাম, হ্যাঁ, আমার মায়ের কোনো বিষয় হলে অবশ্যই আপনাকে আমার কথা শুনে কাজ করতে হবে। শোনো মেয়ে, তোমার মা এখন আর বেঁচে নেই, তাই সংসার এখন আমার। তাই এখানে আমি যেটা চাইবো সেটাই হবে। আর আমি এত ভালো মানুষ নই যে সতীনের জিনিসপত্র সাজিয়ে রাখবো। তার কথার প্রতিবাদ করে কথার পিঠে কথা বলার এক পর্যায়ে সে আমার গালে থাপ্পড় বসিয়ে দিল। আমি প্রচণ্ড রেগে ঘরের মধ্যে বসে থাকা আমার অপদার্থ বাবার কাছে গেলাম। রাগান্বিত কণ্ঠে বললাম, আপনার প্রাণপ্রিয় বউ কী কাণ্ড ঘটাচ্ছে আপনি সেটা দেখছেন না? বাবা কোনো জবাব দিলেন না। আমি বিরক্ত হয়ে কঠিন গলায় বললাম, আমার মায়ের একটা ওষুধও এই ঘর থেকে বের হলে খুব খারাপ হয়ে যাবে। এই কথাটা আপনার স্ত্রীকে আপনি ভালোভাবে বুঝিয়ে দেন। তোমার কথায় আমার সৎ মা তেড়ে এসে কথাটি বললেন। বাবা তাকে থামিয়ে দিয়ে শান্ত গলায় বললেন, ওগুলো ঘরেই থাক। তুমি? সৎ মাকে কথা বলার সুযোগ না দিয়ে বাবা নরম গলায় বললেন, প্লিজ। সৎ মা রেগে মেগে চলে যান। আমি বাবার দিকে ঘৃণার চোখে তাকালাম। বাবা আমার থেকে মুখ ঘুরিয়ে নিলেন। আমি নিজের ঘরে চলে আসলাম। অতঃপর মায়ের ডায়েরি বের করে কিছুটা সময় বুকে জড়িয়ে ধরলাম। নিজেকে সামলে ডায়েরি নিয়ে বাবার কাছে আসলাম। তার হাতে ডায়েরিটা তুলে দিয়ে বললাম, আপনি হয়তো এখনও বুঝতে পারছেন না আপনি কত বড় অন্যায় করছেন। যদি বুঝতে পারতেন তাহলে আজ এই ঘরে আপনার দ্বিতীয় স্ত্রী রাজত্ব করতে পারত না। নেন, এটা পড়ুন। এখানে আমার মায়ের মনে সমস্ত কথা রয়েছে। এটা পড়লে যদি আপনি বুঝতে পারেন আপনি ঠিক কী করছেন। এই কথাটি বলে আমি চলে আসলাম। বাবা ডায়েরি হাতে নিয়ে কয়েক মিনিট হতভম্ব হয়ে বসেছিলেন। তারপর ডায়েরির প্রথম পৃষ্ঠা খুলে পড়তে শুরু করলেন। অতীত। কাজল খুব সাধারণ এক মেয়ে। কিশোরী বয়সে এসে প্রেমে পড়ছিল জারিফ নামক তারই কলেজের এক বন্ধুর। সেই প্রেমের পূর্ণতা জারিফ দিয়েছিল। সেদিন প্রথম জারিফের হাত ধরে কাজল তার বাড়িতে পা রেখেছিল। সেদিন জারিফ নিজের সব ভেবে নিয়েছিল কাজল। জারিফের বাবা মা কাজলকে বৌমা হিসেবে মুখে মেনে নিলেও তারা মন থেকে কখনো মানতে পারেনি। জারিফের জন্য বাধ্য হয়ে মেনে নিতে হয়েছিল। সেজন্য সবসময় কাজলের শাশুড়ি তার সাথে মুখ কালো করে কথা বলতো, তার সকল কাজে ক্ষুব্ধ হতো। এমনও দিন গেছে কাজল কোনো দোষ না পেয়েও তার শাশুড়ি ভাত খাবার সময় বলতো, গরুর মতো খায় আমার কপাল, পোড়া কপাল। ছেলে বিয়ে করে নিয়ে আসলে এক হাতি, সে সারাদিন খাই খাই করে। ভাত খাচ্ছে দেখো,
গরু হার মারবে। শাশুড়ি বিষ কণ্ঠে বলা উপরোক্ত কথাগুলো কাজলের হৃদয়ে এক সমুদ্র সমান দুঃখ জন্ম নিত। প্রতিনিয়ত এভাবে তার শাশুড়ি তাকে কথা শোনাতো। সারাদিন কাজলের দিন যতই খারাপ কাটুক না কেন, দিন শেষে যখন জারিবেশে ভালোবেসে কাজলি বলে ডাকতো, তখন কাজলের সব মন খারাপ এক নিমেষে শেষ হয়ে যেত। এই ভালোবাসার জন্য সব কিছু মেনে নাও। তবে কাজলের জীবনে শাশুড়ি এই জ্বালাতন বেশি দিন সহ্য করতে হয়নি। জারিফ একটা সরকারি জব পেলে তার পোস্টিং ঢাকায় হয়ে যায়। সেখানে কাজলের সাথে জারিফের নতুন সংসার শুরু হয়, যেই সংসারে কোনো দুঃখ ছিল না। কাজলের জীবনে সব দুঃখ কেমন যেন এক নিমেষে শেষ হয়ে গেল। তবে কথায় বলে না, সুখের সময় বেশি দিন টিকে থাকে না। কাজলের সুখও বেশি দিন টিকল না। বিবাহিত জীবনে 4 বছরের মাথায় কাজলের গর্ভে শিমুর আগমন ঘটে। সেই সন্তান জন্মের পর থেকে জারিফের দায়িত্ববোধ কমে যায়। কাজলের প্রতি তার ভালোবাসার অভাব না হলেও সংসারে অভাব অনটন দেখা যায়। জারিফ এত ভালো চাকরি করেও সংসারে খরচ দিতে পারে না। এসব নিয়ে জারিফ আর কাজলের মাঝে তর্ক হতে শুরু করে। জারিফের কাছে কাজলের কথা হলো, তুমি এত টাকা বেতন পাও, সেগুলো কোথায়? মাস শেষে এখন বাসা ভাড়া, খাবার খরচ দিতে টাকা নেই কেন তোমার হাতে? টাকা কি করছো? জারিফ তর্ক বেশিক্ষণ চালিয়ে নিয়ে যেতে চায়নি, সেজন্য কাজলকে মানাতে নরম সুরে কথা বলে। এক পর্যায়ে সে বলে, বাবা অনেক টাকা ঋণ হয়ে গেছে, সেই ঋণ শোধ করতে সব টাকা দিয়ে দিতে হচ্ছে। জারিফ খুব মিষ্টি সুরে কাজলকে নিজের পরিবারের দুরবস্থার কথা বলে। কাজল সব শুনে চিন্তিত হয়ে পড়ে। এখানে কাজলের সব বিশ্বাস করে নেওয়া ছিল তার জীবনে মস্ত বড় ভুল। কাজল সব বিশ্বাস করে নিজের সংসারে হাল ধরতে শুরু করে। আশেপাশে যত বাচ্চা ছিল তাদের পড়ানো শুরু করে। একজন দুজন করে এভাবে সংখ্যা বাড়তে থাকে। ধীরে ধীরে কাজলের আয় ভালোই হচ্ছিল, সব কিছু সুন্দর চলছিল। শিমুর বয়স তখন 5। এত বছর সংসার জীবনে কাজলও কখনো মনে হয়নি জারিফ তাকে ভালোবাসে না। জারিফের আচরণ কখনো তা প্রকাশ করেনি। তবে জারিফের অভাব অনটন বৃদ্ধি পাচ্ছে। এখানে ঋণ, ওখানে ঋণ বলে জারিফে কাজলের ইনকামের টাকা নেওয়া শুরু করে। এই নিয়ে কাজল প্রতিবাদ করতে চাইলে কিংবা তাদের সংসার চলবে কীভাবে বোঝাতে চাইলে জারিফ নরম সুরে বলতো, আমি তো সব নিচ্ছি না, অর্ধেক টাকা চাচ্ছি, তাতে তোমার সমস্যা? আমার সমস্যা বুঝবে না তুমি? জারিফের মিষ্টি সুরে কাজল গলে যায়। সেই গলে যাওয়া তার কাল হয়ে যায়। জারিফের ঋণ শোধ হয় না। দিনের পর দিন তার ঋণ বাড়তে থাকে। অর্থাৎ ঋণের কথা বলে কাজলের থেকে টাকা নিতে থাকে। শিমুর যখন 9 বছর বয়স, তখন কাজলের শ্বশুর মারা যায়। তার ঠিক 2 বছর পর শাশুড়ি মারা যায়। অথচ তারপরও জারিফের ঋণ শোধ হয় না। এক পর্যায়ে কাজল সন্দেহ হয়, জারিফ নেশায় পড়ছে না তো? তখন কাজল ঘুণাক্ষরে টের পায়নি সে যে মানুষকে এত ভালোবাসে, সেই মানুষটা তার ভালোবাসার সাথে প্রতারণা করছে। তবে কথায় বলে না, সত্য বেশি দিন চাপা থাকে না। জারিফেরও সত্য চাপা থাকলো না। একদিন কাজল জানতে পারে জারিফ অন্য একটি মেয়েকে বিয়ে করছে। সেখানে তার নতুন সংসার। মাঝে মাঝে কাজের কথা বলে 4-5 দিন 6 দিন করে সে বাড়ি ছাড়া হতো। সেই সময়গুলো সে তার নতুন সংসারকে দিয়েছিল। কাজল এসব জানতে পেরে খুব ভেঙে পড়ে। সে বিশ্বাস করতে পারে না পুরুষ মানুষ এত সুন্দর অভিনয় করতে পারে, এত নিখুঁত ভালোবাসার অভিনয়। এত বছরে টাকার অভাব দেখালেও জারিফ কখনো কাজলের প্রতি তার ভালোবাসা কম দেখায়নি। জারিফ ঘুণাক্ষরে বুঝতে দেয়নি সে কাজলের আড়ালে অন্য একজনকে ভালোবাসে। এত ভালোবাসা সবই অভিনয়। এসব জানতে পেরে কাজল পুরো ভেঙে পড়ে। যেদিন প্রথম কাজল এই কথা জানতে পেরেছে, সেদিন সে শিমুকে বুকে জড়িয়ে হাউমাউ করে কান্না করছিল। তার সেই কান্না শিমুকেও কান্না করতে বাধ্য করে। তবে কাজলের কষ্ট পাওয়া এখানে শেষ ছিল না, এটা তো সবে শুরু। কাজল এবং জারিফ মুখোমুখি বসে আছে। কাজল খুব শান্তভাবে জিজ্ঞাসা করে, আমাকে এভাবে ঠকালে কেন? এতদিনে এত ভালোবাসা, এত স্বপ্ন সব এক নিমেষে শেষ করে দিতে তোমার বাধল না? জারিফ কাজলের কথা শুনে জবাবে নিজের সেই চিরচেনা মিষ্টি কণ্ঠে বলে, কাজলি, আমি তোমায় খুব ভালোবাসি, এসব হয়ে গেছে। মানে তুমি আর একটা বিয়ে করছো? সেটা এমনি হয়ে গেছে? কাজলের এই কথার জবাবে জারিফ বলে, না কাজলি, আমি বিয়ে করিনি, এটা মিথ্যে। তোমাকে যে বলেছে সে মিথ্যে বলেছে। আমাদের বিয়ে হয়নি, আমরা শুধু একটা বন্ধুত্ব সম্পর্কে জড়িয়েছি। একদম মিথ্যে বলবে না জারিফ, অনেক হয়েছে, অনেক ধোঁকা দিয়েছ, আর দিও না। আমি জানি তুমি ওকে বিয়ে করছো, ওর সাথে সংসার করছো। কাজলের কণ্ঠে ক্রোধ জেগে ওঠে। জারিফ তাকে সামলানোর চেষ্টা করে। এক পর্যায়ে না পেরে বলে, হ্যাঁ আমি বিয়ে করছি। ভুল কি করছি? একসাথে দুজনকে ভালোবাসা যায় না? আমি তোমাদের দুজনকেই ভালোবাসি। বাহ, কত গলায়, কত জোর, কত তেজ! বউকে ঠকে আবার গলাবাজি করছো? তোমাকে আমি ঠগাইনি, আজ অবধি আমি কখনো তোমাকে
ভালোবাসার অভাব বুঝতে দিছি? তুমি বুকে হাত দিয়ে বলতে পারবা আমার ভালোবাসার কোনো কমতি ছিল? জারিফের এই কথার জবাবে কাজল রাগান্বিত কণ্ঠে বলে, হ্যাঁ, অভিনয়ে তো তুমি সেরা, একদম নিখুঁত অভিনয়টা। নিখুঁত অভিনেতা না হলে এত বছর ধরে আমার সাথে প্রতারণা করতে পারতে? তুমি যেমন ভাবছো তেমন না। জারিফ আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে কাজল বলে, অনেক হয়েছে, এবার আমি আমার মেয়েকে নিয়ে তোমার থেকে দূরে থাকতে চাই। আশা করি তুমি আমাকে ডিভোর্স দিতে দুবার ভাববে না। ডিভোর্স? এই কথাটা শুনে জারিফ হতভম্ব হয়ে যায়। সে কিছুতেই ডিভোর্স দিতে চায় না, সে কাজলকে অনেক ভালোবাসে। কাজল এসব শুনতে না চাইলে জারিফ বলে, তোমার তো বাবা নেই, মা নেই, 3 বোন, তারা আলাদা সংসার করছে। তুমি আমাকে ডিভোর্স দিয়ে এই সমাজে বাঁচতে পারবে? তাছাড়া আমাদের শিমু আমাদের ছাড়া থাকতে পারবে না। ওকে তুমি এভাবে বাবার আদর থেকে বঞ্চিত করবে? কত ভালোবাসে মেয়েকে, তার সব খরচ বহন করে আমি, তোমার খরচ দেই, সংসার আমি চালাই, সব আমি করি। তাহলে আমাদের জীবনে তোমার প্রয়োজন হবে কেন? মেয়েকে যদি এতই ভালোবাসতে তাহলে অন্য কারোর সাথে সম্পর্কে জড়াতে না। এই কথার জবাবে জারিফ শিমুকে ডেকে নিয়ে আসে। শিমুর বয়স তখন 12 পেরিয়ে 13-র ঘরে পড়েছে। শিমু বাবা মার ঝগড়া বুঝতে পারে, কোনো কারণে হয়েছে তাও বুঝতে পারে। তবুও তার বাবা যখন জিজ্ঞেস করে, শিমু মা, তুমি আমাকে ভালোবাসো না? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি আমাকে ছাড়া থাকতে পারবে বলো? জারিফের এই প্রশ্নে জবাবে শিমু বলে, না বাবা, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। আমি তোমাকে খুব ভালোবাসি। কাজল মেয়ের এই কথা শুনে তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। জারিফ এই সুযোগে আবার নিজের অভিনয়ের জাদু দেখায়। সে বলে, কাজলি, মেয়েটাকে এভাবে অনাথ করে দিও না। আমি আমার ওই সম্পর্ক ভুলে যাব। তুমি দয়া করে আমার মেয়ের জীবনটা তছনছ করে দিও না। বাবা ছাড়া, বাবার পরিচয় ছাড়া ভালোভাবে বড় হতে পারবে না। ওর বাবা মা দুজনকে প্রয়োজন। কাজল আর জবাব দিতে পারে না। সে মেয়েকে নিয়ে পাশের ঘরে চলে যায়। তারপর টানা 25 দিন জারিফ শুধু কাজলের কাছে ক্ষমা চেয়েছে। সে বারবার কাজলের কাছে ক্ষমা চাইছে। এক পর্যায়ে পায়ে পড়ে যায়। কাজল তাকে বলে, আমি তোমাকে ক্ষমা করতে পারি, তবে এজন্য তোমাকে তোমার দ্বিতীয় সম্পর্ক ছাড়তে হবে, তাকে ডিভোর্স দিতে হবে। কি? জারিফ থতমত হয়ে যায়। কাজল আবারও বলে, এটাই আমার শেষ সিদ্ধান্ত। আশা করি ওই ঘরে আমার মেয়ের মতো কোনো সন্তান নেই যার টানে তোমাকে সেখানে পড়ে থাকতে হবে। না, নেই। আর আমি ওর চেয়ে তোমাকে বেশি ভালোবাসি। তোমাকে আমি খুব ভালোবাসি। তোমাকে ভালোবেসে আমি তাকে ছেড়ে দিতে পারবো, অবশ্যই পারবা। জারিফের এই কথা শুনে কাজল সন্দেহের নজরে তার দিকে তাকায়। তারপর বলে, এক কথায় ছেড়ে দিবে? এই না আমাকে ঠকিয়ে তাকে ভালোবেসে বিয়ে করছিল? ভুল করছি আমি। গত 5 দিনে আমি যতবার আমার নিষ্পাপ শিমুর মুখের দিকে তাকিয়েছি, ততবার আমার মন আমাকে বলেছে আমি ভুল করেছি, আমি অন্যায় করছি। এবার আমার ভুল থেকে বের হয়ে আসা উচিত। কাজল এসব কথা শুনে খুশি হয়, তবুও সন্দেহবশত জিজ্ঞাসা করে, তোমার বিয়ের কত বছর হলো? আর তোমার বাচ্চা নাওনি কেন? আমার বিয়ের 5 বছর, আর বিয়ের 2 বছরের। ও বন্ধা, তাই বাচ্চা হয়নি। এই কথা বলে জারিফ কাজলকে জড়িয়ে ধরে তার কাছে তার অন্যায়ের ক্ষমা চায়। কাজল বুঝতে পারে ধরা খাওয়ার এই কয়েকদিনের মাঝে জারিফ সত্যি অনুতপ্ত হলো নাকি এটাও তার অভিনয়। কাজল সন্দেহ করলেও সেটা প্রকাশ করে না, তবে জারিফ তাকে সন্দেহ করার কোনো সুযোগ দেয় না। কয়েকদিন মাঝে সে তার এবং তার দ্বিতীয় স্ত্রীর ডিভোর্সের কাগজ দেখায়। কাজল বুঝতে পারে সত্যি জারিফ তাকে ডিভোর্স দিয়েছে। তবুও কাজল জারিফকে পুরোপুরি বিশ্বাস করতে পারে না। কাজলের বিশ্বাস পুরোপুরি অর্জন করতে জারিফ 3 মাস তাকে পাগলের মতো ভালোবাসে। শিমুর অনেক যত্ন করে। এই 3 মাসে ভালোবাসা পেয়ে কাজল আবারও জারিফকে বিশ্বাস করতে শুরু করে। যতই হোক নারীর হৃদয়, সে তো ভালোবাসার কাঙ্গাল। সেই সাথে ভালোবাসার মানুষের ভালোবাসা পাওয়ার জন্য তো হাতে চাঁদ পাওয়ার মতো। কাজল গত 3 মাসে সংসারে খরচ দেয়নি, সবটা জারিফ থেকে নিয়েছে, নিজের টাকা জমিয়েছে। যদিও জারিফ সরাসরি এই নিয়ে বিরক্তি প্রকাশ করেনি, তবে সে প্রচণ্ড বিরক্ত হয়, যার ফলস্বরূপ জারিফ কাজলের অজান্তে তাকে মানসিকভাবে অসুস্থ বলে আশেপাশে ছড়ায়। এই কাজ জারিফ অন্যদের মাধ্যমে করেছে। এসব কথা ছড়িয়ে পড়লে কাজলের স্টুডেন্টদের অভিভাবকরা তার কাছে সন্তানদের পড়াতে চায় না। এভাবে তাদের স্টুডেন্ট কমে যায়। তবে এরপর যারা ছিল তারাও চলে যায়। যখন দেখে কাজল অনেক উদাসীন ছিল তাদের পড়াশোনা নিয়ে, মূলত কাজল তার সাথে হঠাৎ করে কি হচ্ছে এসব নিয়ে ভাবছিল। এসব নিয়ে চিন্তা করতে গিয়ে বাচ্চাদের দিকে মনোযোগ কম দিয়ে ফেলে, যার ফলে এখন তার স্টুডেন্ট সংখ্যা কমে অনেক কম হয়ে যায়। এসব দেখে জারিফ কাজলকে ভালোবেসে বলে, কাজলি, এখানে সবাই তোমাকে অসুস্থ ভাবছে। এসব নিয়ে শিমুকে অনেক অনেক কথা শুনতে হচ্ছে, যাও ছোট্ট মস্তিষ্কে বিরাট প্রভাব ফেলছে। সেজন্য আমাদের উচিত এই বাসা ছেড়ে দেওয়া। কিন্তু কাজলের প্রশ্নকে এড়িয়ে গিয়ে জারি বলে, তুমি কি চাও না আমাদের শিমু ভালো পরিবেশে ভালোভাবে বড় হোক? কাজল মাথা নাড়ে, যার ফলস্বরূপ জারিফ তার সূক্ষ্ম অভিনয় দিয়ে
কাজলের মস্তিষ্কে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে। শিমুকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে জারিফ। বোকা কাজল, বলা যায় ভালোবাসার কাঙাল। কাজল ঘুণাক্ষরে এসব বুঝতে পারে না। তার মস্তিষ্ক এটাই বুঝে, যে মানুষ একবার ধোঁকা দিতে পারে সে বারবার দিতে পারে, অসংখ্যবার দিতে পারে। অতঃপর কাজল জারিফের কথায় প্রভাবিত হয়ে অন্যত্র যেতে রাজি হয়। কিন্তু এখানে জারিফ খেলে নতুন খেলা। সে কাজলকে বোঝায় ভালোবাসা পাচ্ছে না, যা পাচ্ছে তার ভাড়া তার বেতন থেকে বেশি। এমতো অবস্থায় কাজলের উচিত মেয়েকে নিয়ে তাদের গ্রামে বাড়ি গিয়ে ওঠা। কাজল রাজি হতে চায় না। পুরো 1 মাস সময় নিয়ে যত্ন ভালোবাসা দেখে জারিফ কাজলকে রাজি করায়। অতঃপর সব ছেড়ে কাজল শিমুকে নিয়ে গ্রামের বাড়িতে আসে, যেখানে জারিফদের বাড়ি বহুদিন ধরে পরিত্যক্ত থাকে। ঘরের অবস্থা খুবই শোচনীয় ছিল। তাও কাজল জারিফের সুবিধার কথা, তার আর্থিক অবস্থার কথা ভেবে এখানে থাকতে রাজি হয়। সবাই হয়তো কাজলকে মস্ত বড় বোকা ভাবছে। আসলেই তাই। কাজল সত্যি বোকা। সে দুর্বল কি জানেন? সে ভীষণভাবে তার প্রতারককে ভালোবাসে, আর সেই প্রতারক তার ভালোবাসাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। যা কাজল বুঝেও বুঝেছে। অতঃপর যখন দ্বিতীয় ধোঁকা খায় তখন বুঝতে পারে সে কোন বোকার স্বর্গে এতদিন বাস করে এসেছে। গ্রামের বাড়িতে এসে কাজল এবং শিমুর নাজেহাল অবস্থা। ঘরের অবস্থা এতটাই খারাপ যে রাতের বেলা একটা বারান্দার উপর টিন ভেঙে নিচে পড়ে যায়। সেদিন রাতে কাজল আর শিমু খুব ভয় পায়। বিশেষ করে শিমু প্রচণ্ড ভয় পায়। পরবর্তী দিন জারিফ কাজলকে এসব জানালে সে প্রতিবেশীর ঘরে উঠতে বলে। কাজল জবাব বলে, কদিন প্রতিবেশীর ঘরে থাকবো? তুমি ঘর ঠিক করবে না? কাজলের এই কথা জবাবে জারিফ জানে সেই গ্রামে পাকা বাড়ি তুলবে। এখানে কাজল একবার জিজ্ঞাসা করে, শহরে ভাড়া বাসা নেওয়ার টাকা নেই, সেজন্য গ্রামে পাঠালে তাহলে এখন পাকা বাড়ি তুলবে কীভাবে? আর তুমি এখন কোথায় আছো? সেই যে আমাদের দিয়ে তাড়াহুড়ো করে চলে গেলে, তা উঠলে কোথায়? বাড়িটা না ছেড়ে দিয়েছ? জারিফ শহরে ফেরত যাবার সময় এই প্রশ্ন করেছিল কাজল। তবে তখন জারিফ কোনো জবাব দেয়নি, কথাটা এড়িয়ে গিয়েছিল। এবার এড়িয়ে যেতে পারল না, তাই জারিফ অসহায় গলা বলল, যা করা প্রয়োজন সেসব তো করতে হবে কাজলি। আমি ঋণ করে হলে পাকা বাড়ি তুলব। তাছাড়া মোটামুটি টিনের ঘরটা যদি ঠিক করি তাতে অনেক খরচ হয়ে যাবে। তার চেয়ে ছোট্ট করে পাকা ঘর তুলি। আর আমি এখন অফিসের এক কলিগের সাথে একটা মেসে উঠছি, এখানে খরচ কম। এভাবে নানা কথা বলে জারিফ কাজলকে বুঝ দিয়ে দেয়। কাজল অবুঝের মতো সব বিশ্বাস করে নেয়। এছাড়া জারিফের একটা বিশেষ গুণ আছে, সে মুহূর্তের মাঝে মানুষকে নিজের কথার মায়ায় ফেলে দিতে পারে। সে এমনভাবে কথা বলবে যে আপনি বুঝতেই পারবেন না এই মানুষটা মিথ্যে বলছে। তার কথা আপনার একদম অবিশ্বাস্য লাগবে না। এই নিখুঁত অভিনয়ের জন্য তো সে এতটা বছর ধরে কাজলকে ঠকিয়ে যেতে পেরেছে, এখনও ঠকাচ্ছে। অন্যদিন কাজল ভালোবেসে জারিফের হাত ধরেছিল। ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয়, কথাটা বোধহয় কাজল নামক কিছু মেয়ের জন্য যথার্থ। সেদিন শিমু এবং কাজল এক প্রতিবেশীর বাসায় আশ্রয় নেয়। সেখানে তারা থাকতে শুরু করে, তবে খাবার ব্যবস্থা নিজেরাই করে। এইভাবে 1 মাস কেটে যায়। এই 1 মাস জারিফ কাজলদের খাবার খরচ পাঠালো, এরপর থেকে পাঠানো বন্ধ করে দেয়। একদিন কে খাবারের অভাব, অন্যদিকে এক বাড়িতে আশ্রিতা হিসেবে থাকা, সব মিলিয়ে কাজলের অবস্থা শোচনীয় হয়ে পড়ে। তার জমানো টাকা দিয়ে খাবারের ব্যবস্থা হলো, প্রতিবেশীদের বিরক্ত থেকে রক্ষা পায় না। প্রতিবেশীদের বিরক্ত হওয়া স্বাভাবিক, যদি সম্পর্কে সে জারিফের চাচাতো ভাই হয়। তবু এতদিন ধরে কে বা কাকে থাকতে দেয়? কাজল এই অসম্মানের জন্য উঠতে চায়নি, কিন্তু জারিফের জোরাজুরিতে বাধ্য হয়েছে থাকতে। এখন সে টাকা পাঠানো বন্ধ করে দিছে। কাজলের ফোন তোলাও বন্ধ কমিয়ে দেয়। এক পর্যায়ে 7 দিন পর একদিন ফোনে কথা হতে থাকে তাকে। কাজল এসবে বিরক্ত হয়ে জারিফকে বলে, এভাবে অন্যের আশ্রয়ে থাকতে পারবো না, আমি আসছি শহরে। এই কথা শুনে জারিফ ভয় পেয়ে যায়। তারপর দিনে সে গ্রামে এসে আবারও নিজের অভাবের কথা বলতে শুরু করে। এবার কাজল বিরক্ত হয়ে বলে, এত ভালো একটা জব করো, বেতনগুলো কি করো? কাজল আর জারিফের মধ্যে অনেক তর্ক শুরু হয়। দরজার বাইরে দাঁড়িয়ে এসব দেখে শিমু কান্না করে। পরিবেশ কিছুটা শান্ত হলে জারিফ তাদের ঘরটা ঠিক করবে বলে কথা দেয়। কাজল জবাবে বলে, ঘরের কাজ এখনই শুরু করতে হবে তোমায়। আর আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা ওই টিনের ঘরেই উঠবো। একটা ঘরে কোনো মতো থাকবো, আর অপর পাশ দিয়ে তুমি ঘরের কাজ শুরু করবে। 2টো রুম হয়ে গেলে তারপর সেখানে শিফট হব আমরা। জারিফ এই কথা রাজি হয়ে যায়। সেবার 2 দিন জারিফ কাজলদের সাথে থাকে। কাজলের প্রতি তার ভালোবাসা দেখে যে কেউ বিশ্বাস করতে বাধ্য হবে, জারিফের মতো ভালো স্বামী এই দুনিয়াতে আর 2টো নেই। কাজল তো এই ভালোবাসার মায়ায় বাধা পড়ে গেছে, সেজন্য চেয়েও জারিফকে ছাড়তে পারে না। ধোঁকা খেয়েও সুযোগ দিয়েছে। জারিফ ঘরের কাজ শুরু করে দিয়েছে। কাজল ভাবে সব এবার ঠিক হয়ে যাবে, কিন্তু না,
ঘরের কাজ অর্ধেক পথে এসে জারিফ থামিয়ে দেয়। তার টাকা নেই। জারিফ এবং কাজলের মধ্যে এই নিয়ে ঝগড়া হলে জারিফ বলে, তোমার জন্যই তো আজ এই কাজটা হচ্ছে না। আমার টাকায় এত সমস্যা তো তোমার জন্য দেখা দিছে। মানে? কাজল অবাক হয়ে যায়। এত বছর সংসার জীবনে জারিফ যে কয় টাকা খরচ করেছে তার চোখ বুজে গুণে হিসাব করে বলে দেওয়া যায়। টাকার পরিমাণ এতই কম। সে আজ বলছে কাজলের জন্য তার টাকার সমস্যা। তখন জারিফ তাকে নিজের মায়াকানা দিয়ে বুঝিয়ে দেয়, তোমাকে ভালোবাসে বলেই তো দ্বিতীয় বউকে ডিভোর্স দিচ্ছিলি কাজলি। সেই ডিভোর্সের জন্য সে আমার নামে মামলা দিয়ে দিয়েছে। সেই সব মামলা পুরোপুরি ডিভোর্স পেতে আমাকে তো লড়তে হবে, যার জন্য অনেক টাকা দরকার। তাছাড়া ওই মহিলা যে এত খারাপ আমি বুঝিনি। ও আমার কাছ থেকে অনেক টাকা খরপোশ দাবি করছে, সেজন্য আমি ঋণে পড়ে গেছি। এই মুহূর্তে ঘরের কাজ শেষ করে আমার পক্ষে সম্ভব না। কাজলি প্লিজ আমাকে একটু বোঝো। তুমি আমাকে না বুঝলে কে বুঝবে বলো? কাজলের এসব শুনে খুব অবাক হয়। সে বলে, তোমার সাথে এত কিছু ঘটে যাচ্ছে, তুমি আমাকে বলবে না? এই কথা আগে বলনি কেন? আমি তোমাকে টেনশন দিতে চাইনি। তাছাড়া ভুল তো আমি করেছি তাকে বিয়ে করে, ফল তো আমাকে ভুগতে হবে। এখানে জারিফের কথার তালে তালে কাজলের ঘাড়ের কাজ শেষ করার বোঝা চাপিয়ে দেয়। তখন কাজল বলে, আমি এত টাকা কোথায় পাবো? কেন? তোমার বাবা মা তো বেঁচে নেই। তাছাড়া তোমরা 3 বোন, কোনো ভাই নেই। তাই সেই সম্পত্তি দিয়ে কি করবে? 3 বোন যার যার অংশ বুঝে নিয়ে সেটা বিক্রি করে দাও। প্রথমে কাজল এই কথায় রাজি না হলেও জারিফ তাকে মানিয়ে নেয়। জারিফের বিশেষত্ব, সে সবাইকে খুব সহজে মানিয়ে নিতে পারে। যেখানে কাজল, সে জারিফকে অন্ধের মতো ভালোবাসে। তাকে মানানো জারিফের বাঁ হাতের খেলা। সেটাই ঘটে। কাজল মেনে নেয় জারিফের কথা। জারিফ আবার শহরে চলে যায়। এদিকে কাজল নিজের সম্পত্তি বিক্রি করে জারিফের জমির উপর নিজের স্বপ্নের ঘর তৈরি করতে থাকে। কাজলের সংসার জীবন শুরু হওয়ার পর থেকে তার মনে সুপ্ত বাসনা জেগেছিল তার নিজস্ব একটা ঘর হবে। সেই ঘরে সে নিজের মতো সাজবে। সেই স্বপ্ন সত্যি হয়। কেটে যায় কয়েক মাস। এর মাঝে কাজলের ঘরের কাজ শেষ করে। কাজলের সাথে জারিফের সম্পর্ক ভালোই ছিল। তবে জারিফ তাকে সংসার চালানোর জন্য কোনো খরচা দিত না। ওই যে এক অভাব, এক সমস্যা। তবে জারিফে ভালোবাসার গভীরতা এতটাই ছিল যে কাজল এটাকে কোনো সমস্যাই মনে করেনি। সে গ্রামে হাঁস মুরগি পালন শুরু করে, শাক পাতা লাগানো শুরু করে। তা দিয়ে মামের চলে যায়। এভাবে কেটে যাচ্ছিল। হঠাৎ জারিফ কাজলের সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেয়। কাজল দিনের পর দিন জারিফের সাথে যোগাযোগ করতে না পেরে তার মনে সন্দেহ হয়, জারিফ আবার ভুল পথে পা বাড়াচ্ছে না তো। তার সন্দেহ সত্যি করে দিয়ে একদিন সেটাই ঘটে। জারিফ তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে হাজির হয়, সঙ্গে তাদের 7 বছর ছেলে। কাজল এটা দেখে হতভম্ব। তখন শিমুর বয়স 15 ছুঁইছি। বাবার সাথে সৎ মা সৎ ভাইকে দেখে তার অবস্থা তার মায়ের মতো। শিমু সেদিন উপলব্ধি করতে পারে তার এই বাবাকে ভালোবাসার কথা বলা উচিত হয়নি। তার মা সেদিন তার জন্য সেদিন থমকে গিয়েছিল। তার বাবা জীবন থেমে গিয়েছিল এই বাবা নামক অমানুষের সঙ্গে। কাজল যখন জিজ্ঞাসা করে এসব কি হচ্ছে, তখন জারিফ সত্যি বলে দেয় তার সাথে ওই মহিলার ডিভোর্স হয়নি। তাকে অন্য নামের একটি ভুল কাগজ দেখেছে। এছাড়া সেই সময় তাদের সন্তান হয়ে গিয়েছিল। জারিফের দ্বিতীয় স্ত্রী রুক্ষ গলা বলে, জারিফ তোমাকে এত কৈফিয়ত দিতে হবে না। শোনো কাজল, এটা আমার বাড়ি। আমি আমার বাড়িতে আমার অধিকার বুঝে নিতে এসেছি। আশা করি তুমি বাধা দিবে না। এই কথার জবাব দেয় না কাজল। সে খুটখুটিয়ে জারিফের দ্বিতীয় বউকে দেখে। এই মহিলা না তার মতো দেখতে সুন্দর, না তার চেয়ে ছোট। এমন একজনকে কি জারিফ ভালোবেসেছে? কাজল তো ভেবেছিল পুরুষ মানুষ দ্বিতীয়বার কারো প্রেমে পড়লে সে বোধহয় প্রথম জনের চেয়ে সুন্দরী হয়। তাহলে এটা কি? আসলে বোকা কাজল এই কথাটি বুঝতে অনেক দেরি হয়ে যায়। চরিত্রহীন পুরুষের মানুষের ঘরে যত সুন্দরী বউ থাকুক না কেন, বাইরে গিয়ে যাত্রার সাথে মিশে যায়। তাছাড়া মহিলা হয়তো কাজলের চেয়ে সুন্দরী নয়, তবে জারিফের মতো চরিত্রহীন। তাই তো তাদের দুজনের মিল হলো। শুধু কি তাই, মহিলা বুক ফুলিয়ে তার 2 বছরের প্রেমের বর্ণনা দিছে। জারিফের বউ আছে জেনেও তার সাথে 2 বছর সম্পর্ক করে তারপর বিয়ে করছে। সেই কথা কত সুন্দর হেসে হেসে বলছে। এখন সে তার অধিকার বুঝে নিতে আসছে। আর এই জায়গা থেকে কাজলের মস্তিষ্কে নানা চিন্তা ঢুকে যায়। সে মানসিকভাবে ভেঙে করতে শুরু করে। কাজল হতভম্ব হয়ে যায় জারিফ এবং তার দ্বিতীয় স্ত্রীকে দেখে। কিছু সময় পর কাজল নিজেকে সামলে জারিফকে বলে, এসব কি জারিফ? কাজলি? জারিফ কথাটা সমাপ্ত করার আগে কাজল তাকে থামিয়ে দিয়ে কঠিন গলা বলে, তোমার ওই নোংরা মুখে আমাকে কাজলি বলে ডাকবে না। আমাকে যে কাজলি বলে ডাকতো সে আমার ভালোবাসা ছিল, কিন্তু তুমি নও। তাই দয়া করে আমাকে ওই নামে রেখো না। কাজ।
জারিফ আবারও কাজলের নাম নিতে গেলে এবার কাজল ধমক দিয়ে বলে, বললাম না আমার নাম নিবে না। কাজলের এই রাগান্বিত রূপ দেখে জারিফ অনেকটা হতভম্ব হয়ে যায়। কাজল বেশ কঠিন গলায় বলে, এটা আমার বাড়ি, আমি আমার জমানো সব টাকা খরচ করে এই বাড়ি বানিয়েছি। এই বাড়িতে তুমি বা তোমার পাপ কোনোটারও জায়গা হবে না। এই কথা শুনে জারিফের দ্বিতীয় স্ত্রী কিছু উচ্চ শব্দে উঠে বলে, আমি জারিফের বউ, আমি তার বউ হই, কোনো ফেলনা না যে তোমার ইচ্ছা অনিচ্ছার উপর আমার এই বাড়িতে জায়গা হবে কি না তা নির্ভর করবে। হ্যাঁ হবে, কারণ এই বাড়ি আমি আমার টাকায় বানিয়েছি। এক কথায় দুই কথায় কাজল আর জারিফের দ্বিতীয় স্ত্রী শায়লার তর্ক বেঁধে যায়। এক পর্যায়ে শায়লা বলে, তোর মতো কথায় কিচ্ছু হবে না, এখানে আইন আদালত আছে। শায়লা কথাটা শুনে কাজল জারিফের দিকে তাকায়। শায়লা এতই বেয়াদব যে শুধুমাত্র একটি শব্দ দিয়ে থামেনি, সে নিজের জাত দেখে দিয়ে আরও কয়েকটা গালাগালি দেয়। এটা দেখে কাজল জারিফের কাছে জিজ্ঞাসা করে, এসব দেখেই বুঝি বিয়ে করছো? অশিক্ষিত মূর্খ বেয়াদব, তোমার এত পছন্দ? শায়লা থামো। জারিফ শায়লাকে থামিয়ে দেয়, অতঃপর কাজলকে বোঝানোর চেষ্টা করে। তবে এবার আর কাজল বুঝে না। ভালোবাসা ধোঁকা বারবার খেয়েও যদি কাজলের শিক্ষা না হয় তবে কবে হবে? এবার কাজল বুঝতে পেরেছে, আজ যদি এদের মন ভোলানোর কথায় সে গলে যায় তাহলে তাকে তার শেষ সম্বল হারাতে হবে। জারিফকে অন্ধের মতো ভালোবেসে এমনিতে সব হারিয়েছে। তাই কাজল স্পষ্ট এবং কঠিন গলায় জারিফকে উদ্দেশ্য করে বলে, এইবারে আমার, এখানে তোমার বা ওর কোনো জায়গা হবে না। এই জমির মালিক কিন্তু আমি, তাই তুমি আমাদের এভাবে তাড়াতে পারো না। এতক্ষণ অবধি জারিফ কাজলের মন ভরানোর চেষ্টা করলে এবার সে নিজের আসল রূপে ফিরে আসে। জারিফের মুখে এই কথা শুনে কাজল হতবাক হয়ে যায়। জারিফ আবারও বলে, আইনত এটা আমার বাড়ি, আর আমি দুই বিয়ে করতেই পারি, এটাও জায়েজ আছে। আমি যদি দুই বইয়ে নিয়ে থাকতে চাই তাহলে কেউ আমাকে বাধা দিতে পারবে না। তাই তোমার উচিত হবে শায়লার সাথে মিলেমিশে সংসার করা। কাজল তাদের বাড়ি থেকে যতই চলে যেতে বলছে তারা একই কথা বলছে, তারা এখানেই থাকবে। এক পর্যায়ে কাজল হাতে বটি তুলে নেয়। সে রাগান্বিত গলায় বলে, এই বাড়ি থেকে বের হবে নাকি আমি এটা দিয়ে আঘাত করব। কাজলের এই রূপ দেখে জারিফ সত্যি অনেক ভয় পেয়ে যায়। নম্রভদ্র কাজল যে এই কাজ করতে পারে তার ধারণাই ছিল না। এবার কাজল অনেকটা জোরালো গলায় বলে, তুমি দ্বিতীয় বিয়ে করছো, করো, তার সাথে থাকতে চাও থাকো, কিন্তু আমার বা আমার মেয়ের জীবনে আসবে না। আমি তোমাদের মতো প্রতারকে আমার জীবনে আর চাই না। তাই এই বাড়িতে দ্বিতীয়বার পা রাখার আগে আমার আজকের এই রূপটা মনে রেখো। এসবে ভয় পেয়ে জারিফ শায়লা এবং তার ছেলেকে নিয়ে চলে যায়। জারিফ শায়লাকে নিয়ে ঢাকা যেতে চায়, কিন্তু শায়লা রাজি হয় না। তার কথা, জারিফের কাছে তেমন টাকা পয়সা নেই, আছে এই একটা বাড়ি, এখন সেটাও হাতছাড়া করবে তা সম্ভব না। শায়লা তাহলে এই বিয়ে করে কি পেয়েছে জীবনে? অন্যদিকে শায়লা এবং জারিফ চলে গেলে কাজল মাটিতে ধপাস করে পড়ে যায়। শিমু এসে মাকে জড়িয়ে ধরে কান্না করে। কাজলও কান্না করছে। সে আজ যেটা করেছে সেটা এত সহজ ছিল না, তবুও করেছে। একমাত্র শিমুর কথা ভেবে কাজটা করার সাহস করেছে কাজল। আজ কাজল দুর্বল হয়ে পড়লে জারিফ তার মিষ্টি কথায় তাকে মানিয়ে নিত। শিমুর জীবনে তারপর শায়লা নামক আপদ এসে জুটত। এতক্ষণ শক্ত থাকলে এবার কাজল নিজেকে থামাতে পারছে না। জারিফের এই প্রতারণা সে কিছুতেই মানতে পারছে না। সবচেয়ে বেশি তার নিজের উপর রাগ হচ্ছে। একবার জারিফের প্রতারণা সামনে আসার পর তাকে বিশ্বাস করে সে ভুল কাজল করছে, সেই ভুলের কথা ভেবে তার কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। কাজল শিমুকে জড়িয়ে ধরে মনে মনে বলে, ভালোবাসা খুব জটিল। এই ভালোবাসা কাউকে খুব খুশি দেয় বা কাউকে নরক যন্ত্রণা। ভালোবাসা ভালো, কিন্তু অন্ধের মতো ভালোবাসা কখনো ভালো কিছু বয়ে আনে না। কাজলে এই কথাগুলো যখন বুঝতে পেরেছে তখন আর কিছু করার নেই। সে ভালোবাসার মায়ে এমনভাবে জড়িয়ে গেছে যে এখন তো তার মনে হয় জারিফ যদি আবার এসে তার কাছে ক্ষমা চায়, তাকে মিষ্টি করে মানিয়ে নিতে চায়, তখন সে আবার গলে যাবে। কাজল এবার নিজেকে নিজের শেষ করে দিতে মন চাচ্ছে। শিমু মায়ের কষ্ট দেখে ভেঙে পড়ে। সেদিন সে বাবাকে ভালোবাসি না বললে হয়তো আজ এত সব কিছু হতো না। তবে কাজলের দুঃখ এখানেই শেষ নেই। রাত তখন 10টা। দুজন পুলিশ, এলাকার মেম্বার, চেয়ারম্যানের সাথে জারিফ আর শায়লা হাজির। পুলিশ এসে কাজলকে ডাকে। কাজল শিমুকে নিয়ে বের হয়। সবাইকে দেখে অবাক হয়। এলাকার মেম্বার শান্ত গলায় বলে, তুমি ওদের বাড়ি থেকে বের করে দিছো, মেরে ফেলার হুমকি দিছো? কাজল এসব কিছু বুঝে উঠতেই পারছে না। পুলিশের কথায় বুঝতে পারে কাজল বটি নিয়ে তাদের বের করে তারা মামলা করে দিয়েছে। যদিও চেয়ারম্যান সাহেব এখানে কাজলের পক্ষ নিয়ে বলেছিল, অন্যায় তো জারিফ করেছে, বড় বউকে ঠকিয়েছে, সেখানে জারিফ আবার পুলিশ নিয়ে হাজির হয় কিভাবে? এই কথার জবাবে জায়লা বলেছে, জারিফ কী ভুল করছে? এই মহিলা আমাদের ঘরে আমাদের ঢুকতে দেয়নি। আমার স্বামীকে বলেছে বটি দিয়ে তার কেটে নিবে, আমাকে বলেছে
ভেঙে দিবে। সেখানে এতগুলো মুরব্বির সামনে শায়লা একের পর এক বাজে কথা বলেই যাচ্ছে, সেগুলো আবার কাজলের নামে চাপাচ্ছে। পুলিশ এখানে একটা পারিবারিক ঝামেলা বলে কোনো রকম বুঝ দিয়ে চলে যায়। তবে এখন মামলা নেয় না বললেও কাজল যদি দ্বিতীয়বার কিছু করে তাহলে মামলা নিতে বাধ্য হবে বলে জানায়। পুলিশের কথা শুনলে বোঝা যায় তাদের জারিফ টাকা দিয়ে নিজের হয়ে হুমকি দেওয়ার জন্য নিয়ে আসলো, অতঃপর মেম্বার চেয়ারম্যান বলে আলোচনা করতে। এখানে জারিফ তার দ্বিতীয় বউ নিয়ে থাকতে চাচ্ছে শুনে চেয়ারম্যান না করেছিল। তার কথা হলো, এটা কিভাবে হয়? তখন শায়লা বলে, দুই বউ রাখা যাবে না এমনটা কোথাও লেখা আছে? তাছাড়া এটা জারিফের বাড়ি, এখানে কাজলের অধিকার থাকলে আমারও আছে। এখানে মেম্বার চেয়ারম্যান যখন কাজলকে কথা বলার সুযোগ দেয় তখন কাজল জারিফকে কীভাবে বিয়ের পর থেকে সব কিছু দায়িত্ব অবহেলা করে ঠকিয়েছে, এই বাড়ি সে কত কষ্ট করে বানিয়েছে সব বলে। এখানে চেয়ারম্যানে দুই বউকে এক জায়গায় রাখার বিরোধিতা করে। যখন বিচার নিজেদের বিপক্ষে চলে যায় বুঝতে পেরে শায়লা এবং জারিফ মেম্বার চেয়ারম্যানকে মানে না বলে জানায়। পুলিশ আবার নিয়ে আসার কথা বলে, যেহেতু পুলিশ পারিবারিকভাবে মীমাংসা করে গেছে বলে সেখানে চেয়ারম্যান সেটা দিচ্ছে না, তাই তারা আবার পুলিশকে ডাকার কথা বলে। তাদের এক কথা, তারা এই বাড়িতে থাকবে, এটা তাদের অধিকার। কাজলও থাকতে দিতে চায় না, তবে তার কথায় পাত্তা না দিয়ে শায়লা বলে, আমাকে এই ঘরে ঢুকতে না দেওয়া হলে আমি পুলিশ এনে তোর কাপড় ধরে তোকে ঘর থেকে বের করাবো। চেয়ারম্যান এবং মেম্বার বাধা দিলে তাদের দু চারটা কথা শুনিয়ে দেয় শায়লা। শায়লা খুব বাজে মহিলা বুঝতে পেরে চেয়ারম্যান এবং মেম্বার নিরুপায় হয়ে যায়। কাজলকে অনুরোধ করে এক ঘরে থাকতে, তবে জারিফ দুই স্ত্রীর দায়িত্ব নিতে হবে বলে জানায়। তবে তাতে জারিফ সম্মতি জানায়। এসব কথার মাঝে কাজল দাঁড়ানো অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। শিমু মা বলে এক চিৎকার দেয়। এত মানসিক চাপ নিতে না পেরে কাজল জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তাকে ধরে ঘরে নিয়ে আসা হয়। শিমু মায়ের পাশে বসে গলা ছেড়ে কান্না করছে। প্রতিবেশী দুজন কাজলের মাথায় তেল পানি দিচ্ছে, হাত পা ঘষা মাজা করছে। প্রায় ঘণ্টাখানেক পর কাজলের জ্ঞান ফিরল। সে মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছে। জারিফকে যতটা সাহস দেখিয়ে ঘর থেকে বের করেছিল সেই সাহস মনোবল সবটা এখন শেষ হয়ে গেছে কাজলের। কাজল অসহায় চোখে দরজার বাইরে দাঁড়ানো জারিফ দেখতে থাকে। ধীরে ধীরে জারিফ ঘরে এসে কাজলের পাশে বসতে কাজল ঘৃণের চোখ সরিয়ে নেয়। সবার সামনে জারিফ বলে, আমি তোমাকে ভালোবাসি কাজলি, আমি তোমাদের দুজনের সাথে থাকতে চাই। তুমি প্লিজ এগুলো সহজভাবে মেনে নাও, নয়তো আমাকে পুরোপুরি শেষ করে দিয়েও হয়নি তোমার, এখন একেবারে মেরে ফেলতে এসছো। খুব আইন আদালত দেখালে তো তোমার আইন আদালত আমাকে ঠকানোর শাস্তি দিবে না তোমায়? কাজল নিজেকে বহু কষ্টে সামলে কথাগুলো বলে। তার কথাগুলো বলতে কষ্ট হচ্ছে, তবুও বলছে। জারিফ কিছু বলতে নেই, কিন্তু কাজল তাকে বলতে দেয় না। সে আস্তে করে বলে, এটা আমার বাড়ি, যদি তোমরা এখানে থাকো তাহলে আমি আইনের কাছে যাব। যে পুলিশ তুমি এনেছো তাদের কাছে আমি যাব। আমাকে ধোকা দিয়ে বিয়ে করছো তুমি, সেই জন্য মামলা দিব আমি তোমায়। এই কথার জবাবে জারিফ বলে, আমরা এখানে থাকছি, তোমরা যা করার করো। কথাটা বলে জারিফ ঘর থেকে বের হয়ে যায়। কাজলের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। সে সুমুকে বুকে নিয়ে সারা রাত কান্না করে কাটায়। কয়েকদিন কেটে যায়, আবারও বিচার বসে। এখানে সবাই কাজলকে বুঝায়, দুজন ঘরে দুজনের মতো থাকুক, আলাদা হাড়ি বসাবে তারা, সে যে যার মতো। কাজল শুধু জবাব বলেছে, সব কিছু এতই সহজ। এই কথা জবাবে মুরব্বীরা জবাব দিতে পারেনি। কি দিবে? যেখানে জারিফ শায়লা কারো সিদ্ধান্তকে গুরুত্ব দিচ্ছে না, তারা এতদিন লুকিয়েছিল সেভাবেই থাকতো। কিন্তু না, তাদের এখন এই বাড়ি দখল করতেই হবে। যে অনেক বড় পরিচয়ে এখানে সালিশি বিচার কার্য হয়। কথা বলে কোনো লাভ নেই জেনে মুরব্বীরা দুই স্ত্রীকে এক ঘরে আলাদা আলাদা অংশে থাকার পরামর্শ দেন। কেটে যায় কয়েক মাস। শায়লার ঘরের মধ্যে তুলনামূলক ঘটায়। যে কোনো উপায়ে ঘর থেকে কাজল আর শিমুকে বের করতে চায়, তাই তাদের ভীষণভাবে বিরক্ত করে। এসব ঘটনা কাজলের বোনরা জানলে তারা এসে জারিফকে মামলার ভয় দেখিয়ে যায়, তবে জারিফ এতে ভয় পায় না। কাজলের বোন তাকে তার সঙ্গে নিয়ে যেতে চাইলে কাজল যেতে চায় না। কাজল বলে, এখান থেকে আমি চলে গেলে আর এই বাড়িতে প্রবেশ করতে পারবো না। তারা পুরোপুরি বাড়ি দখল করে নেবে, সেটা আমি চাই না। এই বাড়ি আমি আমার টাকায় বানিয়েছি। এই বাড়ি প্রতিটা কোণায় আমার কষ্টের টাকায় কেনা। এগুলো আমার মেয়ের, তা আমি কাউকে দিব না। কাজলের এই কথাটা যথেষ্ট যুক্তিযুক্ত বুঝতে পেরে তার বোনেরা চলে যায়। কাজল নিজেকে অনেক শক্ত দেখালো, বাস্তবে সে ভেতর থেকে পুরোপুরি ভেঙে গেছিল। জারিফ তাকে ধোঁকা দিচ্ছে এই কথা যেদিন সে প্রথম জানতে পারে সেদিনের পর থেকে বিশ্বাস করতে কাজলের অনেক কষ্ট হচ্ছিল। তাই তো সন্দেহ করে
তাকে অনেকবার অনুসরণ করছে। তবে জারিফ প্রচণ্ড চতুর ব্যক্তি, সে সব বুঝতে পেরে সাবধান হয়ে গেছিল। সেই সাথে কাজলকে ডিভোর্স পেপার দেখিয়ে তার সাথে ভালো ব্যবহার করে তাকে বিশ্বাস করাতে বাধ্য করলে জারিফ শুধু তার এত সূক্ষ্ম অভিনয় জারিফ কাজলের সাথে করেছে যে কাজল বুঝতেই পারল না। আসলে কাজল তো শুধু জারিফকে ভালোবাসতো না, এই ঘর এই সংসার সবটাতে ভালোবাসতো। তাই জারিফ এটার সুযোগ খুব ভালোভাবে নিতে পেরেছিল। এসব কাজলকে ভেতর থেকে ভেঙে দিছে, তবু শিমুর মুখের দিকে তাকিয়ে লড়াই করে যাচ্ছে। কাজলকে ভেতর থেকে আরও ভেঙে দিতে শায়লা হেসে হেসে গল্প করত, যে বলে আমার 2 নম্বর স্বামী ছিল, তার সাথে ছাড়াছাড়ি করতে গিয়ে জারিফের সাথে পরিচয়। উকিল মানুষ, পয়সা পাতে আছে ভেবে আমিও প্রেমে পড়ে গেলাম, বিয়েও করে নিলাম। কিন্তু এখন জানছি ওর টাকা পয়সা তেমন নেই। এই বাড়িটা তুমি বানিয়েছো, কিন্তু আমি তো এত সহজে হাল ছাড়ার পাত্রী নই। যেহেতু জারিফের শেষ সম্বল এই বাড়ি, সেহেতু আমার এখন এটাই চাই। যদি এই বিয়ে করে আমার কোনো লাভই না হলো, তাহলে করলাম কেন? কাজল শায়লাকে এড়িয়ে যেতে চায়, কিন্তু শায়লা দেয় না। সে তাকে কষ্ট দিতে শুনিয়ে শুনিয়ে বলে, জারিফকে পটাতে আমার কত কষ্ট হয়েছে, কত সোহাগ রাত কাটিয়ে আমরা বিয়ে করেছি তুমি জানো। তাকে নিজের ভালোবাসায় বাঁধতে আমার কতবার কতভাবে তাকে খুশি করতে হয়েছে। এই পর্যায়ে শায়লা নিজের সীমা অতিক্রম করে খুব নোংরাভাবে তাদের শারীরিক সম্পর্কের বর্ণনা দিতে থাকে। কাজল এসব সহ্য করতে না পারে শিমুকে নিয়ে দরজা বন্ধ করতে থাকে। পরবর্তীকালে কাজল জারিফকে তার দ্বিতীয় বউ নিয়ে চলে যেতে বলে, নয়তো সে মামলা দিবে। জারিফ এসবে প্রথমে ভয় পেল, এখন ভয় পায় না। সে শান্তভাবে বলে, মামলা দিলেই হয় না, প্রমাণ লাগে। আমি খুব ভালো করে জানি এসব মামলা দিয়ে কীভাবে বের হতে হয়। তাই তোমার জন্য এটাই ভালো হবে, শায়লার সাথে মিলেমিশে থাকো। এসব নিয়ে রোজ তর্ক হতে শুরু করে কাজল জারিফের, যার মাঝখানে শায়লা ঢুকে যায়। এরপর মাস কেটে যায়। আগে তো শুধু শায়লার মুখ খারাপ করতো, এখন কাজলের গায়ে হাতও তোলে। কাজল প্রতিবাদ করলে জারিফ এসেও কাজলের গায়ে হাত তোলে। 1 মাসে 4বার এই নিয়ে সালিশে বসে, কিন্তু শায়লা তাদের কথার দাম দেয় না। বারবার মেম্বার চেয়ারম্যানদের অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন তো তারা তাদের এই দ্বন্দ্বের মাঝে ঢুকতেই চায় না। এত এত ঘটনা নিতে না পারে কাজল স্ট্রোক করে বসে। সেদিন শিমু কাজলকে ধরে চিৎকার করে কান্না করছিল, তবুও জারিফ বা শায়লা কেউ সামান্যতম সাহায্য করেনি তাকে হাসপাতালে নিয়ে যেতে। শিমু এক প্রতিবেশীর সাহায্যে কাজলকে নিয়ে হাসপাতালে যায়। সেখানে শিমুর খালা আসে, তাদের সাহায্যে সে যাত্রায় বেঁচে যায়। তবে তার আর পুরোপুরি সুস্থ হওয়া হয় না। সেই থেকে সব সময় অসুস্থ থাকে, বিছানা থেকে উঠতে পারে না। কাজল এত অসুস্থতা জারিফ কোনোভাবে সাহায্য তো করেনি, উল্টে তাকে মানসিকভাবে আরও কষ্ট দিয়েছে। কাজলের অবস্থা দিনের পর দিন খারাপ হতে থাকে। মাঝে মাঝে কিছুটা সুস্থ হলেও পুনরায় আবার অসুস্থ হয়ে যায়। এই অসুস্থতার মাঝে কাজল একবার জারিফকে তার ভালোবাসার দোহাই দিয়ে বলেছিল, আমার শিমুকে ঠকিও না, ওরে এই বাড়িটা দিয়ে দাও। তখন জারিফের কথা ছিল, তাহলে আমার ছেলের কী হবে? অসুস্থ সময়ে কই তাকে একটু মানসিক শান্তি দিবে? তা না করে বরং নিজের রং তামাশা দেখিয়ে আরও ভেঙে পড়তে বাধ্য করেছে। এভাবে ধীরে ধীরে কাজল মৃত্যুর দিকে এগিয়ে যায়। বছরখানেক সময় নেয় না কাজল, তার মাঝেই চলে যায় বহুদূরে। তবে কাজলের মৃত্যুর আগ মুহূর্তে জারিফ কী হয়েছে জানা নেই। জারিফ কাজলের কাছে ক্ষমা চায়, হয়তো তাদের পুরনো ভালোবাসার কথা মনে পড়ছে, সেজন্য ক্ষমা চেয়েছে। তবে কাজল তার ক্ষমা করতে পারেনি। বর্তমান জারিফ কাজলের ডায়েরি পড়ে কিছুটা ভেঙে পড়ে। কাজল ডায়েরিতে তাদের ভালোবাসার মুহূর্ত, কাজলের কষ্টগুলো লিখেছে। সেই সাথে জারিফের আজকের সাফল্য, কাজলের কতটা অবদান, সেই অবদান কিভাবে জারিফ ভুলে গেছে তাও লেখা আছে। এসব দেখে জারিফ সাময়িকভাবে ভেঙে পড়ে, তবে তার কাজলের জন্য কষ্ট সাময়িক সময়ের জন্যই ছিল। 2 দিনের মধ্যে সে নিজের আসল রূপে ফিরে আসে। সেই অমানুষ, সে শায়লার মতো একজন মহিলার প্রেমে মজেছে, যার জন্য কাজল তো বলেছে সঙ্গে শিমুকেও। শুধু কি তাই, 100 টাকা খরচ করে জিলিপি দিয়েও কাজলের মিলারটা করল না জারিফ। এতটাই অমানুষ হয়ে গিয়েছে। এত কিছুর মাঝে কারো কোনো ক্ষতি হয়নি, যা হয়েছে শিমুর হয়েছে। সে তার সব কিছু হারিয়েছে, মায়ের সঙ্গে তার শেষ জীবনটাও শেষ হয়ে গেছে। কাজলের মৃত্যুর পর শায়লা তো আকাশে উঠছে, সে শিমুকে খাবার অবধি কষ্ট দিতে থাকে। বাংলা সিনেমায় যে সৎ মাকে দেখে অভ্যস্ত, শায়লা একদম তাদের মতো। শায়লা দেখতে মনে হবে তাদের মতো মানুষের চরিত্র পর্দায় তুলে ধরা হয়েছে। অন্যদিকে অসহায় শিমু এসব কষ্ট কাকে বলবে? তার বাবাকে বললে সে তো কানেই নেয় না। বছরের সবচেয়ে খুশির দিন ঈদটা অবধি শিমুর কষ্টে কাটে। মাংস রান্না করে লুকিয়ে
রাখে শায়লা, যাতে শিমু খেতে না পারে। এক কথায় শিমুর জীবন নরক করে তুলেছে শায়লা। শিমুর সঙ্গে শায়লার আজ তুমুল তর্কে রেখেছে। শায়লা অকথ্য ভাষায় শিমুকে গালাগালি করে গেছে। এক পর্যায়ে যেমন মা তেমন মেয়ে। সেই কথা জবাবে শিমু বলে, হ্যাঁ, আমার মা যতটা ভালো ছিল আমি ততটাই ভালো। আপনার মতো নোংরা মানুষ না। আপনি কতটা নোংরা তা মুখের ভাষা দেখলে বোঝা যায়। এক কথায় দুঃখতায় শায়লা শিমুর গায়ে হাত তুলতে নেয়। তবে বরাবরের মতো এবার আর শিমু চুপ থাকে না। সে শায়লার হাত ধরে ফেলে। প্রথমবারের মতো সাহসের সাথে শায়লাকে ধাক্কা দিয়ে দূরে ছিটকে ফেলে। তারপর বলে, আমার মায়ের সাথে যা করেছেন তা করছেন, আমার সাথে একদম লাগতে আসবে না। আমার বাবা মাকে ভালোবাসতো বলে আপনার মতো জানোয়ার হয়ে কাছে হেরে গেছে, কিন্তু আমি যাব না। আমি আপনাদের সবাইকেই ঘৃণা করি, তাই আমার আপনাদের গায়ে হাত তুলতে কষ্ট করতে হবে না। শিমু এসব কথা বলে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। মায়ের করুণ পরিণতির কথা ভেবে হাউমাউ করে কান্না করে দেয়। সন্ধ্যাবেলা জারি ফিরলে শায়লা এবং তার ছেলে শিমুর নামে বানিয়ে বানিয়ে অনেক কথা বলে। শিমু শায়লার কোনো সম্মান তো করেই না, উল্টে তার গায়ে আজ হাত তুলছে। জারি এসব শুনে শিমুকে রাগান্বিত হয়ে ডাকে। শিমু দরজা খুলে জারিফের সামনে আসলে সে শিমুকে একটা থাপ্পড় বসিয়ে দেয়। তারপর বলে, কুত্তার বাচ্চা কাজলি, তোকে এই শিক্ষা দিয়েছে নিজের মায়ের গায়ে হাত তুলছিস? কাজলি তো। জারিফ কথাটা সম্পূর্ণ করার সুযোগ না দিয়ে শিমু রেগেমেগে তার গায়ে একটা লাথি বসিয়ে দেয়। জারিফ শায়লা অবাক হয়ে শিমুর দিকে তাকায়। বিশেষ করে জারিফ হতবাক হয়ে যায়। শিমু রাগান্বিত গলা বলে, তুই ঠিকই বলছিস, কুত্তা তো তুই, তোর বাচ্চা আমি। তোকে দেখে এসব শিখেছি। আমার মা আমাকে অনেক ভালো শিক্ষা দিয়েছিল, কিন্তু সব শিক্ষা সবাইকে দেখাতে হয় না। এটা আমার মা না শিখেলে আমি শিখেছি। আমি মায়ের মতো যন্ত্রণায় জর্জরিত হয়ে মরতে চাই, তাই নিজের জাত দেখিয়ে দিলাম। তোর সন্তান তোর মতোই হবে তো। শিমুর আগে কাঁপতে কাঁপতে কথাগুলো বলে। জারিফ হতভম্ব হয়ে বলে, তুই আমার গায়ে হাত তুললি? হ্যাঁ, তুললাম। শিমু স্পষ্ট কণ্ঠে কথাগুলো বলে। এসব শুনে জারিফ বলে, নিজের বাবার গায়ে হাত? না, আমি যার গায়ে হাত তুলছি সে আমার বাবা নয়, একটা জানোয়ার, আমার মায়ের খুনি। তুই যদি আমার বাবা হতি তাহলে আমার মুখের দিকে তাকিয়ে হলো আমার মাকে শান্তিতে বাঁচিয়ে দিতি। মা মরে যাওয়ার পর আমি কিভাবে বেঁচে আছি তার খবর নিতি। এতবার মায়ের আমার কষ্টের কথা বলেছি তোকে, তাও তুই ওর কথায় নেচেছিস। তুই যদি বাবা হয়ে সন্তানে ভুলে যেতে পারিস, তাহলে আমি পারবো না কেন? বাবা শব্দের মানে জানিস তুই? তুই বাবা নামের কলঙ্ক। তোর মতো বাবার গায়ে হাত পা সব তোলা যায়। তোর এই বউ নামক সম্মান দিয়ে আপনি করে কথা বলতাম, সেটাও আমার ভুল ছিল। তুই আর তোর এই বউ দুটো কোনো সম্মানের যোগ্য না। শিমুর মুখ দিয়ে এসব কথা বের হতে দেরি শায়লা তাকে মারতে দেরি হয় না। শায়লা অকথ্য ভাষায় গালি দিয়ে তাকে মারতে থাকে। শায়লার সঙ্গ দেয় জারিফ। শিমুও গালাগালি শুরু করে, সেই সাথে যতটা পারে তাদের দুজনকে আঘাত করে। তবে দুজনের সাথে পেরে ওঠে না শিমু। সেদিন শিমুকে প্রায় আত্মহত্যা করে ফেলে দুজনে। প্রতিবেশীরা সাহায্য করতে এসেও পারে না। শায়লা দরজা ভেতর থেকে বন্ধ করেছে। সেই ঘটনা 3 দিন পর শিমু তার খালার সাথে তার বাসায় চলে যায়। যদিও শিমু তার মায়ের শেষ স্মৃতি এই বাড়ি ছেড়ে যেতে চায়নি, তবে শিমুর খালা বুঝতে পারে এখানে থাকলে শিমু মরে যাবে, তাই সে শিমুকে নিয়ে আসে। শিমুর খালার বাড়ি এসে রেগেমেগে বসে থাকলো তার খালা বোঝায়, তোর ভেতরে এই কষ্ট যন্ত্রণা রাগকে বাঁচিয়ে রাখ। নিজেকে এমন পর্যায়ে নিয়ে যা যেখানে গেলে ওরা হিংসায় জ্বলে পুড়ে মরবে। তাছাড়া তোর মায়ের তোকে নিয়ে অনেক স্বপ্ন ছিল। তোকে লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়াতে হবে, স্বাবলম্বী হতে হবে। তোর মায়ের জন্য হলো ওই জানোয়ারগুলোকে ভুলে গিয়ে নতুন জীবন শুরু করবে। শিমুর খালা তাকে কয়েক ঘন্টা ধরে বোঝায়। শিমু বুঝতে পারে সে খালার কথা রাজি হয়, তবে তার মনে অন্য এক পরিকল্পনা ছিল। সেই সম্পর্কে খালাকে বললে খালা সঠিক সময়ের অপেক্ষা করতে বলে। কেটে যায় 1 মাস। জারিবার শায়লা এই 1 মাস ভালোই ছিল। শিমু নামক আপদ তাদের জীবন থেকে চলে গিয়েছে। সেই খুশিতে তারা কক্সবাজার ঘুরতে যায়। তারা 7 দিনের জন্য ঘুরতে যায়, তবে 7 দিন পর বাড়ি ফিরে তাদের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। দুজনে হতবাক হয়ে যায়। তাদের ঘর কেউ ভেঙে চুরে শেষ করে দিছে। এই কাজটি শিমুই করছে। তার খালা মাধ্যমে একজন বুলডোজার ভাড়া করে বাড়িঘর ভেঙে দিছে। শিমুর কথা হলো, আমার মা যে ঘর তৈরি করে সুখে থাকতে পারেনি, সেই ঘরে অন্য কেউ থাকতে পারবে না। এলাকার অনেকে এই ঘটনার সাক্ষী হলো। জারিবা শায়লাকে কিছুতেই বলে দিল না। ইতিমধ্যে তাদের ব্যাপারে বাজে রেকর্ড উঠে গেছে। তাছাড়া সবাই জানে কাজলি শিমু কতটা কষ্ট পেয়েছে। সেজন্য যারে বারবার এসব কী করে হলো জানতে চাইলে কেউ তাদের কিছু বলে না। সবার এক কথা, তারা কিছু জানে না। শায়লা ও জারিব নিজেদের এই ভাঙা ঘর থেকে খুবই ভেঙে পড়ে। দুজনকে
3 দিন ওই ভাঙা ঘরের সামনে উঠোনে রাত কাটাতে হয়, কারণ কেউ তাদের ঘরে এদের মতো মানুষের জায়গা দিবে না। শায়লার এক প্রতিবেশীকে অনুরোধ করে বলে, আপা আমাদের একটু রাতটা থাকতে দেন। প্রতিবেশী তার মুখের উপর জবাব দেয়, হ্যাঁ তোমার জায়গা দেই, আর তুমি আমার জামাইকে ভাগিয়ে নাও। শায়লাকে এত বাজেভাবে অপমান করার কথা বলার পরও শায়লা সেসব কানে এনে না। 1 নম্বর নির্লজ্জ। যাই হোক, 3 দিন মোটামুটিভাবে কিছুটা জায়গা ঠিক করে জারিফ সেখানে বাঁশখুঁটি দিয়ে ছোট্ট একটা ঝুপড়ি ঘরের মতো তৈরি করে নেয়। সেখানে আবার তারা থাকতে শুরু করে। কয়েক মাস মোটামুটিভাবে কেটে যায় জারিফ আর শায়লা। তবে ইদানিং জারিফ লক্ষ্য করে শায়লা তার বাটন ফোনে কারো সাথে কথা বলায় ব্যস্ত থাকে। কিছুদিন ধরে সন্দেহ হওয়ার পর ফোন চেক করে। প্রথমের দিকে কয়েকটা নাম্বারে কল দিলে জারিফ বুঝে যায় শায়লা অন্য কারোর সাথে সম্পর্ক আছে। তাও একজন নয়, 2-3 জন, যাদের সাথে ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলে শায়লা। সেসব দেখে জারিফ প্রচণ্ড পরিমাণ রেগে যায়। সে শায়লাকে সরাসরি এ বিষয়ে প্রশ্ন করলে শায়লা বলে, ওরা আমার বন্ধু, তেমন কিছু হয় না। তুই কি আমাকে বন্ধু চেনাস? ঘন্টার পর ঘন্টা বন্ধুর সাথে কেউ কথা বলে, বন্ধুরা আবার জান বলে ডাকে। এই কথায় জবাবে শায়লা রেগে গিয়ে বলে, কুত্তার বাচ্চা, ভালোভাবে কথা বল। তুই কাকে বলিস? 12 ভাতারই, তুই মুখ সামলে কথা বল। তোর কয় ভাতা লাগে? হ্যাঁ, তোর আমাকে দিয়ে হয় না? তুই যে অন্য ধরছিস। শায়লার কথা জবাবে শায়লা গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে, পুত তোর আছে কি? টাকা পয়সা আছে তেমন? ছিল একটা বাড়ি, তাও গেছে। তোর সঙ্গে আমি যে আছি এটাই তোর কপাল। শোন, আমি একটা না 10টা ধরবো, তা দরকার হলে তাদের সাথে শুয়ে পড়বো, তাতে তুই বাধা ধর কেউ না। মুরুদ নেই 2 পয়সা দে, সে আবার আমার লাখপতি বন্ধু নিয়ে কথা বলে। এসব শুনে জারিফ অনেক রেগে যায়। সে শায়লার গালে থাপ্পড় দিয়ে বসে। শায়লা তাতে দ্বিগুণ রেগে যায়। জারিফের একটা থাপ্পড়ের জবাব সে জুতো খুলে দেয়। জুতো দিয়ে জারিফের গালে কয়েকটা লাগিয়ে দেয়। তারপর বলে, এই গোলামের পুত, তোর কি মনে হয় আমি ওই 2 পয়সার কাজল যে তুই আমার গায়ে হাত তুলবি, যা বোঝাবি তাই বুঝবো? তুই আমার গায়ে হাত তুললি, তোকে আমি তালাক দেব। দে দে, পুরো 4 লাখ টাকা কাবিন, টাকা দিয়ে তালাক দে। শায়লার এই কথায় জারিফ থমকে যায়। পরক্ষণে বলে, তোর মতো তালাক দিতে কি লাগে, টাকা দিয়ে দেব। ও বাবা, কি ধনী! আমার 4 লাখ টাকা দিয়ে দিবি তোর এই 2 পয়সার জমি বিক্রি করে, আর সেই সাথে নারী নির্যাতনের যে মামলাটা দিব ওই দ্বারে সে টাকা দাবি করবি? সেটা কি? এখানে দুজনের মধ্যে তুমুল ঝগড়া হয়। এক পর্যায়ে শায়লা এত এত মিথ্যে মামলা দেওয়ার হুমকি শুনে জারিফ কিছুটা ভীত হয়ে যায়। যা দেখে শায়লা জারিফের গালে আরও কয়েকটা জুতার বাড়ি দিয়ে বলে, শোন, তোর কাছে অনেক টাকা আছে জেনে এতদিন তোর সাথে ছিলাম, তোর সাথে ভালো ব্যবহার করছি, তবে এখন আর নাই। এখন আমি যা ইচ্ছা তাই করব। তুই বাধা দিলে তোর খবর আছে। বাচ্চা একটা হওয়াইছ, তার খরচ, নারী মামলা, যৌতুক মামলা, কাবিনের টাকা, এসব দিবি তোর বিক্রি করে দে। তাই ভালো হয় আমার কাছে বাধা না দিয়ে আমার গোলাম হয়ে পড়ে থাক। বাস্তবতে শায়লা জারিফের ভাষা এমনই। গত 1 বছরে জারিফের জীবন অতিষ্ঠ করে তুলছে শায়লা। কথায় কথায় গালি দেওয়া, গায়ে হাত তোলা তো রয়েছে। এখন প্রায় রাতে বাড়ি ফেরে না, ঘরে ঠিকমতো রান্না করে না। আজও 2 রাত অন্য কোথাও কাটিয়ে শায়লা বাড়ি ফিরে, যা জারিফের রাগ বাড়িয়ে দেয়। শায়লা বাড়ি ফিরতে জারিফ বলে, তোর সাথে রাত কাটিয়ে আসলি, তোর কি নিজের ছেলের চিন্তা নেই? গোলামের উপর তোকে কয়দিন বলেছি আমার কোনো বিষয়ে নাক গলাবি না, বাংলা কথা বুঝোস না? আমি যার সাথে খুশি রাত কাটাই, তাতে তোর কি? শায়লা বরাবরের মতো কঠিন গলায় বলে উঠল। এই কথা শুনে জারিফ উত্তেজিত করলা বলে, তাহলে এখানে কেন? সঙ্গে সঙ্গে শায়লা জুতো খুলে জারিফের গালে কয়েকটা লাগিয়ে দেয়। বলে, কুত্তার বাচ্চা, তুই আমাকে কাজল ভাবছিস? তোর সাহস কত বড় আমাকে গালি দিয়ে কথা বলিস? জানার বাচ্চা, তুই আমার গায়ে হাত তোলিস? এই কথা বলে জারিফ 2টা লাথি বসিয়ে দেয়। তারপর বলে, তোর নোংরা মুখে কাজলের নাম নিবি না। আমার কাজল ভালো মানুষ ছিল, তোর মতো ছিল না। ওরে পীড়িত! কাজলের প্রতি পীড়িতের শেষ নেই। কুত্তার বাচ্চা, তোর লাগি যে তুই গায়ে হাত তুলছিস? এই কথা বলে শায়লা ইচ্ছে মতো মারতে থাকে। দুজনে অকথ্য ভাষায় গালাগালি একে অপরকে মারতে থাকে। আশেপাশে প্রতিবেশীরা তাদের এই নিত্যদিনের তর্ক দেখে বিরক্ত। এভাবে 2 স্বামী স্ত্রীর সংসার চলছে। জারিফ ঘর সামলাচ্ছে, শায়লা পরপুরুষের সাথে প্রেম ভালোবাসা করে টাকা হাতাচ্ছে। এটাই তাদের কাজ। দিন দিন শায়লার অত্যাচারে জারিফ অতিষ্ঠ হয়ে যায়। আর
ঠিক এই মুহূর্তে সে নিজের জীবনে কাজলের অভাব অনুভব করতে শুরু করে। কাজলকে যেভাবে তাদের দেওয়া মানসিক যন্ত্রণা অতিষ্ঠ হয়ে গেছিল, তেমনি জারিফও মানসিকভাবে ভেঙে পড়েছে। সে শায়লাকে যে এতদিন ভালোবেসেছিল, তার এসব কর্মকাণ্ডে তাকে মানসিকভাবে ভেঙে ফেলে। শুধু কি তাই, শায়লা দিন দিন নোংরামি সীমা ছাড়িয়ে যাচ্ছে। মাঝে মাঝে প্রেমিকদের সাথে বাসাও দেখা করে, অর্থাৎ পাশের ঘরে শায়লা তার প্রেমিক নোংরামি করে আর অন্য ঘরে এসে জারিফ এসব শুনে। জারিফ প্রতিবাদ করতে গেলে সেই দুজনের তর্ক, মারামারি। এবার মারামারি এক পর্যায়ে শায়লা বলে, গোলামের পুত, বেশি দেরি নেই, আমি শীঘ্রই আমার ছেলেকে নিয়ে তোর কপালে জুতা মেরে চলে যাব। কি? জারিফের এই কথা শুনে অবাক হলে শায়লা মুচকি হেসে বলে, ওর নাম পলাশ, অনেক ধনী ছেলে, ও আমাকে বিয়ে করতে রাজি। আমি ওকে বিয়ে করে তোর এই ছোট্ট ঝুপড়ির কপালে ঝাঁটা মেরে চলে যাব। এই কথা শুনে জারিফ আবেগী হয়ে তার ভালোবাসার কথা বুঝলে শায়লা উপহাস করে হাসে। তারপর বলে, ওরে আমার ভালোবাসা রে পুত, তুই এই ভালোবেসে তাহলে কাজলকে ছাইরা আমার কাছে আসতি না। তোর যেমন নতুন একখান মাইয়া দরকার ছিল, তেমন আমারও টাকার দরকার। টাকাই সুখ, আমার সেই সুখখান দরকার। জারিফ এমনিতে মানসিকভাবে ভেঙে পড়েছিল, তার মাঝে এসব সহ্য করতে পারে না। দীর্ঘ মানসিক অশান্তি থেকে জারিফ স্ট্রোক করে যায়। শায়লা এসব দেখে কোনোরকম জারিফকে একটা নর্মাল হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করে, মূলত খরচ বাঁচাতে একটু করা। অতঃপর জারিফের অবস্থা হয় কাজলের মতো, সে বিছানায় পড়ে থাকে। পার্থক্য এটাই, কাজল বিনা দোষে এত কষ্ট পেল, আর জারিফ তো পাপের কোনো শেষ নেই। জারিফ বিছানায় পড়ার পর মাত্র 1 সপ্তাহ শায়লা তার দেখাশোনা করেছে। তারপর সে পলাশ নামক ছেলেটির সাথে পালানোর জন্য প্রস্তুত হয়। শায়লা যেদিন চলে যাবে, সেদিন জারিফ কান্নারত অবস্থায় অনুরোধ করে বলেছিল, শায়লা, আমাকে ছেড়ে যেও না। শায়লা, আমার এই অবস্থায় আমাকে এভাবে ফেলে রেখে যেও না। শায়লার মতো স্বার্থপর মানুষের হৃদয় কি আর গলে? তার গলল না। তাই তো শায়লা চলে গেল। যাবার আগে কিছু পানি আর শুকনো খাবার জারিফের বিছানার কাছে রেখে গেল। শায়লা পলাশের সাথে একটি বাসায় এসে উঠল। সেই বাসাতে কেউ ছিল না। পলাশ শায়লাকে বলে, তোমাকে আমি কাল বাবা মায়ের কাছে নিয়ে যাব, তবে আমাদের ছেলেকে নিয়ে যাওয়া যাবে না এখন, তাই তাকে আমার এক বন্ধুর কাছে কয়েকদিনের জন্য রেখে যাব। শায়লা তো মহা খুশি। ছেলের ব্যবস্থা হোক না হোক, তার ব্যবস্থা হচ্ছে এটাই অনেক। তাই তো পলাশের সব কথা সম্মতি জানায়। 2 দিন পর পলাশ শায়লাকে তার বাবা মার সাথে দেখা করানো কথা বলে একটা নিয়ে আসে। শায়লা তখন বুঝতে পারে টাকার বিনিময়ে তাকে এখানে বিক্রি করা হচ্ছে। তখন সে পলাশের কলার চেপে ধরে বলে, কুত্তার বাচ্চা, তুই এটা কি করছিস? তোর মতো জায়গায় এখানেই হওয়া উচিত, সেখানেই তোকে বেছে দিতাম। তোর মতো ভুটকি ব্যবহৃত দিয়ে একবার দুবার মেটানো যায়, ঘরের বউ না, বুঝলি? পলাশের এই কথা শুনে শায়লা অবাক হয়ে যায়। সে রাগান্বিত বলে কয়, শরীর ব্যবহার করার সময় মনে হয়নি? মুখ দিয়ে একটা বাজে গালি বের করলে তোকে জ্যান্ত পুঁতে ফেলবো, বুঝলি? এই কথা বলে শায়লার মুখ চেপে ধরে। শায়লা লাথি মেরে এই অন্ধকার জীবনে ফেলে রেখে চলে যায় পলাশ। শায়লা যখন উপলব্ধি করতে পারে তখন তার পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে, তখন অনেক দেরি হয়ে যায়। এই অন্ধকার পল্লীতে প্রতি রাতে শায়লার সাথে চলে অমানবিক পাশবিক নির্যাতন। আগে তো শায়লা সুখের সাগরে বসত, এখন সে না চাইতেও তাকে ব্যবহার করায় জোরপূর্বক, যেভাবে খুশি সেভাবে। সব মিলিয়ে শায়লা প্রতিদিন চোখের পানি নিয়ে জীবন কাটায়। ইতিমধ্যে জানতে পারে পলাশ তার ছেলেকে কোথাও বিক্রি করে দিছে। শায়লা খুব ভেঙে পড়ে। তার মানসিক অবস্থা ভালো নয়, তবু এখানে তার প্রতি কেউ দয়া দেখে না। তার অসুস্থতার মাঝে তার ঘরে একের পর এক পুরুষের আগমন ঘটে। অন্যদিকে জারিফ বিছানার প্রস্রাব পায়খানা করে মেখে পুরো নোংরা হয়ে গেছে, পুরো ঘর গন্ধে তলিয়ে গেছে। জারিফের এখানে খুব দম বন্ধ লাগছে, তবু তাকে এখানেই থাকতে হবে।